আপনার কি কোথাও গিয়ে মনে হচ্ছে এই প্রথম আইনজীবী পেশা এবং আপনার রাজনৈতিক সত্তা পরস্পর বিপরীত একটা মুখে অবস্থান করছে? এমনিতে তাদের সাংগঠনিক দিক থেকে তারা মনে করেছেন যে যাদের চাকরি গেছে তারা যোগ্য। কি করে মনে করেছেন এবিটি নেতৃত্বের কারা বুদ্ধি দিয়েছেন আমি জানি না। আদৌ কিন্তু কোথাও গিয়ে বলা হচ্ছে রাজনৈতিক কারণে আপনি মামলা করেছেন এবং চাকরিগুলো চলে গেছে, মানে তৃণমূলের মুখপাত্ররা পোস্ট ঠিকই বলেছেন। প্রত্যেকটা ক্ষেত্রেই আজকে প্রশাসন দুর্নীতির সঙ্গে যুক্ত। এখন আমি 22,000 ছেলের কথা নিশ্চয়ই তাদের ভাববো, কিন্তু তাদের ভাবার জন্য আমি বৃহত্তর ক্ষতি করে দেবো, হয় না? সিবিআই তো উচিত কুণালকে হেফাজতে নেওয়া, যে তোমার কাছে তুমি জানো কোন মন্ত্রী আছে, কোন শান্তি আছে, কারা আছে, বলো। কুণালের বক্তব্যে দেখবেন দুটো লিওয়ে আছে, আমার নেত্রী মমতা দিদি আর সেনাপতি অভিষেক, মানে দুই বড়চর আমার নেতা। নমস্কার। বঙ্গ রাজনীতির নতুন অঙ্গ হিসাবে জুড়েছে কুণাল ঘোষের পুরো এপিসোড। তবে ঠিক তার আগের দিনেই কুণাল ঘোষই প্রেস কনফারেন্স করে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের উপর যে আক্রমণ হাইকোর্টে হয়েছে তা নিয়ে যথেষ্ট যুক্তি দিয়েছিলেন। শুধু তাই নয়, তৃণমূলের একাধিক মুখপাত্র তার সোশ্যাল নেটওয়ার্কে এই ভিডিও রীতিমতো ছড়িয়ে লিখেছেন বিকাশ বাবুকে ঘিরে ধরেছেন চাকরি প্রার্থীরা। তবে সেই চাকরি প্রার্থীরা যোগ্য না অযোগ্য, তারা বিতর্কিত নাকি বিতর্কের ঊর্ধ্বে, সেই প্রশ্ন থেকেই যায়। এই নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্বয়ং। স্যার, প্রথমে দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। একদম ধাপে ধাপে জিজ্ঞাসা করতে চাই, সেদিন ঘটনাটা কি হয়েছিল, এবং আমরা একটা ভিডিও দেখেছি এবং সেটা তৃণমূলের বিভিন্ন একাধিক আইটি সেলের মাধ্যমে আমরা পেয়েছি। কি হয়েছিল সেদিন? মামলা করে আমি বেরিয়েছি, একটা ছেলে, স্যার আমার কি ব্যাপার, বলো কি হয়েছে, কি হলো মামলাটা আজকে? হয়নি, পরে হবে। আপনি আমাদের মামলা খাচ্ছেন কেন? সে আবার কি, তোমাদের চাকরি আমি খাও কেন? অন্যায় হয়েছে, দুর্নীতি হয়েছে, তার বিরুদ্ধে লড়াই করতে হবে, আমাকে লড়াই করে যাও। না স্যার, আপনি আমাদের চাকরি খাচ্ছেন। তাহলে মমতা তোমাদের পাঠিয়েছে, মমতার কাছে কি বলো চাকরি বাঁচাবার জন্য। বলে আমি আমার আরেকটা কোর্টে মামলা ছিল, সেখানে চলে গিয়েছি। তাতে আমি জানি না, পরে এই এত কাণ্ড হয়েছে। পরে দেখে আমি 23 নম্বর কোর্ট থেকে মামলা করে বেরোচ্ছি, তখন 2-4 জন পুলিশ অফিসাররা এসে বললেন, কি ব্যাপার? বলছি না, আপনার সাথে কি হয়েছিল? কিচ্ছু হয় না আমার সঙ্গে, আপনাদের কোনো চিন্তা নেই। বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা, ওদের এমনি মাথা খারাপ, তার মধ্যে উস্কানি দিয়ে দিয়েছে, এ নিয়ে কেন কিছু করতে হবে আপনাদের? তারা বললেন হ্যাঁ স্যার, ঠিক আছে, চলে গেল। তারপর তো আমি যাচ্ছি ভাই, দেখি এইটা নিয়ে বোঝা গেল তৃণমূলীরা একটা প্রচার করার জন্য তৈরি করেছিল, যে তারাই নাকি এটা সমস্ত ভিডিও রেকর্ডিং করে সার্কুলেট করছে। কিচ্ছু নাই, সমস্ত বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের বিভ্রান্ত করাটাই তো তৃণমূলের কাজ, সেই কাজটা করার চেষ্টা করেছে। তৃণমূলের একাধিক সমর্থক এবং মুখপাত্রের ভিডিও পোস্ট করে মামলা বিকাশ থেকে শুরু করে একাধিক তর্জমায় আখ্যায়িত করেছেন যে আপনি মামলা করে চাকরি খেয়ে নিচ্ছেন। বরং প্রকৃতপক্ষে তো গোটা রাজ্যের মানুষ জানছেন যে এই তৃণমূলের এত বড় কেলেঙ্কারির বিরুদ্ধে অন্ততপক্ষে একজন মানুষ লড়াই করছেন। আমি তো যেখানে যাই, গতকাল আসানসোলে গিয়েছিল, বহু মানুষ এসে, এমনকি এক ভদ্রলোক, তিনি এসে বললেন যে আমার মেয়ের চাকরি গেছে, তবু কিন্তু আমি আপনাকে সমর্থন করি, আপনি এত বড় একটা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন। এরকম বহু মানুষ আছে। এখানে পরিষ্কারভাবে বলেছেন তৃণমূলের মুখপাত্র একজন পোস্ট করে, চাকরি খেকো হারমাত বলে আদালত চত্বরে এই বিকাশ ভট্টাচার্যকে ঘিরে ধরে বিক্ষোভ শিক্ষক শিক্ষিকাদের। নিজেদের রাজনৈতিক ধান্দায় চাকরি খেকো বিকাশ, অভিজিতের রাম বাম অশুভ আতা ধ্বংস করবে এই যোগ্য শিক্ষকরাই। আপনাকে চাকরি খেকো বলা হচ্ছে, হারমাত বলা হচ্ছে, এবং আপনাকে ঘিরে ধরে নাকি বিক্ষোভ করেছেন শিক্ষক শিক্ষিকারাই। ভালো তো, বিক্ষোভ করুন না, আপত্তি কিছু নেই তো। বিক্ষোভ করলে অন্তত খানিকটা বোধ বুদ্ধির পরিণতি দেখা যাবে তো। আর তৃণমূল কংগ্রেসের ছেলেমেয়েরা এইসব করবে না, এটা ভাবাটাই তো অন্যায়। তৃণমূল দলটাই তো সামগ্রিকভাবে দলটা দুর্নীতিতে যুক্ত, ওদের কর্মীরা তারা দুর্নীতির অংশ পান, টাকা পয়সা পান, তোলাবাজি করেন, তাদের তোলাবাজিটা নষ্ট হয়ে যাবে তো। সেটা ক্রমশ সেই জায়গায় যাচ্ছে, মানুষ এখন রুখে দাঁড়াচ্ছে, ওদের ধরে পেটাবার ধান্দা করছে। সেই মুহূর্তে দাঁড়িয়ে ওরা তো চেষ্টা করবেনি এই সমস্ত কথাবার্তা বলে মানুষকে বিভ্রান্ত করার, উত্তেজিত করার। আমি বলতে কিছু বার্তা দিই না, এরকম বহু বিক্ষোভ আমি ছেলেবেলা থেকে দেখেছি। আমি আদৌ কোথাও গিয়ে বলা যায় রাজনৈতিক কারণে আপনি মামলা করেছেন এবং চাকরিগুলো চলে গেছে, মানে তৃণমূলের মুখপাত্ররা পোস্ট ঠিকই বলেছে তো। তৃণমূলের রাজনীতি দুর্নীতি, তো তার বিরুদ্ধে লড়াইটা তো রাজনীতির কারণই হবে। তৃণমূল যদি বলতে পারতো বুক বাজিয়ে আমাদের রাজনীতি দুর্নীতি নয়, তাহলে একটা কথা হতো, ওদের রাজনীতি হচ্ছে দুর্নীতি এবং তার বিরোধিতা করা আমার রাজনীতি। ঠিকই। একটা প্রশ্ন করতেই হয়, এবিটিএ দেখলাম যারা চাকরি চলে গেছেন এই যোগ্য শিক্ষকদের পাশে দাঁড়িয়েছেন, এবিটিএ বামপন্থী সংগঠনই এবং টিচারদের সংগঠন। এক্ষেত্রে আপনার অবস্থান এবং এবিটিএ এর অবস্থান কি সম্পূর্ণ বিপরীতমুখী হয়ে যাচ্ছে? প্রশ্ন হচ্ছে যে লড়াইটা দুর্নীতি এবং দুর্নীতিমূলক প্রক্রিয়ার বিরুদ্ধে, প্রশাসনিক দুর্নীতির বিরুদ্ধে।
এবিটি তাদের সাংগঠনিক দিক থেকে তারা মনে করেছেন যে যাদের চাকরি গেছে তারা যোগ্য। কি করে মনে করেছেন, এবিটি নেতৃত্বে কারা বুদ্ধি দিয়েছেন আমি জানি না, কিন্তু তারা যে যোগ্য কি না এই নিয়ে তো নির্বাচনী কর্তৃপক্ষ মানে যারা নিয়োগ কর্তারা তারাই বলতে পারছেন না। এখন এবিটি কার বুদ্ধিতে কাজ করেছেন সেটা তাদের বিবেচ্য বিষয়, তারাই ব্যাখ্যা দেবেন, আমি এর ব্যাখ্যা দেবো না। এবং যেহেতু এবিটি একটা বামপন্থী সংগঠন বলেই তারা যা করছেন সেটাকে দেখে আমাকে মাথা নত করতে হবে, এ ভাবনা যেন কেউ না ভাবে। শুধু তাই না, এবিটি এর কথা আমি বলছি, কিন্তু যোগ্য প্রার্থীদের যেন চাকরি না যায় তার জন্য বামেরা অভিযান করেছে, সল্টলেক অভিযান করেছে, একাধিক নেতা নেত্রী বলছেন যোগ্যদের চাকরি কোনোভাবেই যাওয়া যাবে না। আপনি এটাকে কিভাবে দেখেন? আমি তো আবারও বলছি, যোগ্য কি অযোগ্য এটা কে বিচার করবে? এই বিচারের তো প্রশ্নটা আছে। কেউ বলে দিক না নাম দিয়ে, কে যেই হোক না কেন, যে আমরা জানি এই 25 জন যোগ্য, এটা নির্ণয় করে দিক। যদি নির্ণয় করে কেউ দেয় তাহলে আদালতে, আমি বলবো আদালতে মামলা করার সময় তো সমস্ত রকম দিক থেকে আলোচনা হয়েছে, শুধু আমি তো একা সওয়াল করিনি, আমার বিরুদ্ধে তো অধিকাংশ আইনজীবীরাই সওয়াল করেছেন। সেজন্য কেউ বলে দিক না, তৃণমূল একটা সার্টিফিকেট দিয়ে দিক না, তৃণমূলের হেডকোয়ার্টার থেকে। ওদের একজন সার্টিফিকেট দাতা ছিলেন, ভদ্রলোকের নাম কুণাল ঘোষ, কালকে দেখলাম তাকে নাকি পদ থেকে সরিয়ে দিয়েছে। যেই পদ থেকে সরিয়ে দিয়েছে তখন তিনি আবার বললেন যে অনেকদিন আগে থেকে তার দল নাকি জানতো টাকা পয়সা দিয়ে চাকরি হচ্ছে ইত্যাদি। কিন্তু তিনি আবার ফিরে আসবেন কেন? তিনি আসল মাথাকে বাঁচাবার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। আমার দিদি আছে, দিদির ভাইপো আমার সেনাপতি আছে, এসব বলেছেন। একটা মাধ্যম আমার জিজ্ঞাসা করেছিল, আমি বললাম লিখে রাখুন 7-10 দিন বাদে কুণাল বাবু আবার ফিরে আসছেন তৃণমূলের মুখপাত্র হয়ে, এবং তিনি তার গুরুত্ব বাড়াবার জন্যই এই সমস্ত চিত্রনাট্য তৈরি করা হচ্ছে। কারণ এটা সবাই দুর্নীতির সঙ্গে যুক্ত, এবং সেই জন্য সবাই তারা ঐক্যবদ্ধভাবেই দুর্নীতির বিরুদ্ধে যে লড়াই করছে। আমার যে সমস্ত সহকর্মী বন্ধুরা, তাদের বিরুদ্ধে, আমার বিরুদ্ধে কোনো আপত্তি নেই, লড়াই করে যাওয়ার। আপনার কি কোথাও গিয়ে মনে হচ্ছে এই প্রথম আইনজীবী পেশা এবং আপনার রাজনৈতিক সত্তা পরস্পর বিপরীত একটা মুখে অবস্থান করছে? মানে আপনার একদমই না। আমি বহু মামলা, যে মামলায় আমার আর্থিক সুবিধা হতো, যখনই দেখা হয়েছে আমাদের রাজনৈতিক সত্তার বিরুদ্ধে, আমি ফেরত দিয়ে দিয়েছি। কিন্তু আবার বহু মামলা আমি বিভিন্ন দলের লোকেদের করেছি, যেটা আমার রাজনৈতিক এবং সাংবিধানিক দায়িত্বের মধ্যে পড়ে। এ নিয়ে বহু বিতর্ক বহু জায়গায় হয়েছে, কিছু হয়নি। হ্যাঁ, কোনো জায়গায় হয়তো কৌশলগত কারণে ছেড়ে দিতে হয়েছে, যে অপপ্রচার হচ্ছে ছেড়ে দেওয়া, সেটা অন্য কথা। কিন্তু আমার যেখানে নিজস্ব নীতিবোধ থেকে কিছু আমি অন্যায় মনে করি না, সেটাকে আমি আদৌ পাত্তা দিই না। কোথাও গিয়ে আজকে মনে হচ্ছে, আজকে আমি একটু মন খুলে জিজ্ঞাসা করছি, যে 26,000 চাকরি যাওয়া শুধু রাজনৈতিক নয়, এটা সামাজিক একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 26,000 মানুষের চাকরি চলে গেল এবং আপনি সওয়াল করছেন, এটা কি কোথাও গিয়ে আপনার আবেগতাড়িত কখনো মনে হয়েছিল? একদমই না। প্রশ্ন হচ্ছে যে একটা প্রশাসন সংবিধান সম্মতভাবে কাজ করবেন, এবং সংবিধানকে টিকিয়ে রাখাটা ভারতবর্ষের নৈতিক ঐক্যের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন যারা ভোট পেয়ে ক্ষমতায় গেছেন তারা যদি এমন সমস্ত ব্যবস্থা গ্রহণ করেন যা প্রকৃতপক্ষে সাংবিধানিক যে মরালিটি আমরা বলি তার বিরোধী, আমি এটাই সওয়াল করেছিলাম তো, যে তুমি আর্টিকেল 14 যা বলছে, আর্টিকেল 16 যা বলছে সেটা কার্যকরী করো। তুমি আজকে দেখছো 22-24 হাজার যারা বঞ্চিত, ধরো 2 লক্ষ লোক পরীক্ষা দিয়েছিল, তারাও তো এই দুর্নীতিমূলক প্রক্রিয়া ফেলে হয়তো তারা বঞ্চিত হয়েছে, কেউ জানে না, সবাই হয়তো মামলা করতে পারে না। সেই জন্যই তো একটা আইন থাকে। এই আমরা ওই আইন কানুন মেনে চলে কেন বলি, যাতে সকলে বুঝতে পারে যে হ্যাঁ, যেটা হয়েছে সেটা নির্দিষ্ট একটা নির্ধারিত পথেই হয়েছে। আজকে সবাই 24,000 বলছেন, কেউ তো বলছেন না 2.5 লক্ষ যারা পরীক্ষা দিয়েছিল, তাদের মধ্যেও যদি ঠিকভাবে যোগ্যতা মান নির্ণয় হতো, টাকা পয়সা দিয়ে চাকরি বিক্রি না হতো, প্রভাবিত না করা হতো, তারাও হয়তো পেতে পারতেন। এবং এই ধরনের ব্যাপক দুর্নীতি হলে এটা তো হয়ই, যে কিছু কিছু সত্যিই হয়তো কয়েকজন আছেন যারা এই দুর্নীতিমূলক প্রক্রিয়ার সঙ্গে ব্যক্তিগতভাবে যুক্ত নন, কিন্তু তারা শিকার হয়েছেন। সেজন্যই তো আমি বলি, যখন ভোট দেবেন তখন এই ভেবে ভোট দেবেন যারা দুর্নীতি করেন বলে পরিচিত তাদের ভোট দিয়েছেন। মমতার রাজনৈতিক জীবন শুরু হয়েছে দুর্নীতির মধ্য দিয়ে। 2011-র প্রচার সততার প্রতীক, এটা দুর্নীতি। এসব তখন অনেক বলেছি, এসব সত্ত্বেও যারা ভোট দিয়েছেন তাদের আজকে তো ভুগতে হবেই।
প্রত্যেকটা ক্ষেত্রেই আজকে প্রশাসন দুর্নীতির সঙ্গে যুক্ত। এখন আমি 22,000 ছেলের কথা নিশ্চয়ই তাদের ভাববো, কিন্তু তাদের ভাবার জন্য আমি একটা বৃহত্তর ক্ষতি করে দেবো, তা তো হয় না। আর ভারতবর্ষের আইন সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছেন যে যেখানে ব্যাপক দুর্নীতি হচ্ছে সেখানে এই বাছাই করা যায় না, বাছাই করতে পারা অসম্ভব। আর যারা আজকে বাছাই করার কথা বলছেন, আমি তো বলছি রাজ্য সরকারের পক্ষ থেকে কিংবা এসএসসির পক্ষ থেকে হলফনামা জারি করে বলা হোক যে এরা যোগ্য, আসুক না হলফনামা, তখনই দেখা যাবে। সুপ্রিম কোর্টে নাকি পর্ষদ বলেছে আমরা যোগ্য অযোগ্যের তালিকা বিভেদ করে দেবো, দিক না, মানে হাইকোর্টে যেটা পারে সুপ্রিম কোর্টে এগুলো তো বলতে হয়। হঠাৎ এক ঝটকা একটা কথা বলে দিলাম, ভাবলে ওই ঝটকা কথায় কোর্ট খানিকটা বিভ্রান্ত হয়ে যাবে। দিক না, আমার তো কোনো আপত্তি, আমার কেন কোনো অংশে আপত্তি থাকবে না যদি কেউ বলে যে এরা যোগ্য তার সঙ্গে নির্ধারিত হয়েছে। তাহলে প্রশ্ন আসবে বাদবাকিরা কারা, তাদের তোমরা কি করে নির্বাচন করলে? তোমরা যদি নিজেরাই স্বীকার করো যে একটা অংশ তারা অযোগ্য, তাদের আমরা নির্বাচন করেছি, কেন করলে? অনেক প্রশ্ন, অনেক যুক্তির অবতারণা হবে। কিন্তু আমি আবারও বলছি, অনেক মানুষ এই দুর্নীতির শিকার হচ্ছেন যারা যথার্থই হয়তো দুর্নীতির সঙ্গে যুক্ত নন। আমাকে হোয়াটসঅ্যাপে একজন ভদ্রমহিলা রায়গঞ্জ থেকে লিখেছেন যে তিনি অনেক ভালো কাজ করতেন অন্য জায়গায়, তিনি ছেড়ে শিক্ষকতার জন্য, সংসারের জন্য এক জায়গায় থাকার এসছেন, এখন তার চাকরি চলে যাচ্ছে, এবং তিনি বলছেন আমি এই দুর্নীতিগ্রস্ত সরকারের কাছ থেকে কিছু আশা করি না, আমি আপনার কাছ থেকে আশা করি যে আপনি আমাদের চাকরিটা বাঁচান। করুন আবেদন, প্র্যাকটিক্যালি এটা কি সম্ভব? সুপ্রিম কোর্টে যোগ্য আবেদন যদি পর্ষদ যোগ্য অযোগ্যের এই বিভেদের তালিকাটা দিয়ে দিতে পারে, খুব ভালো। কারণ যোগ্যরা বলছে ওদের কাছে ওএমআর শিট আছে, কেউ আরটিআই করে নাম্বার পেয়েছে। তারা তখন যখন কোর্টে মামলা হচ্ছিল তখন এলেন না কেন? ডিভিশন বেঞ্চে যখন মামলা হচ্ছিল, ডিভিশন বেঞ্চ তো সবাইকে সুযোগ দিয়েছে, বলেছেন যে যেমন পারবে এসে মামলা সওয়াল করতে পারে। ডিভিশন বেঞ্চ তো ওএমআর শিট যেটা সিবিআই নিয়েছে সেটা দেখবার সুযোগ দিয়েছে, এবং সেটা দেখে তো একজন যিনি চাকরি পেয়েছেন তিনি অবাক হয়ে গেছেন, তার ওএমআর শিটে 1 নম্বর আর ওদের ওয়েবসাইটে আরেক নম্বর। যেই সে সেটা বলেছে তারপর থেকে তার পরদিন থেকে সেই উকিলকে কোর্টে ঢুকতেই দেওয়া হচ্ছে না। অনেক ঘটনা আছে, এই সমস্ত আমরা ইগনোর করি, কিন্তু প্রমাণ হোক না, অসুবিধা কিছু নেই। আমি তো নিশ্চয়ই চাইবো যে সব প্রমাণ যারা যোগ্য তারা চাকরি পাবেন, তাদের আমি ধন্যবাদ জানাবো। কিন্তু প্রচারটা এরকম ভাবে হচ্ছে, মুখ্যমন্ত্রী বলছেন, তৃণমূলের মুখপাত্র বলছেন, এবং সোশ্যাল নেটওয়ার্কে প্রচার হচ্ছে যে আপনার সওয়ালে এক ঝটকায় চাকরি চলে গেছে, এই অবস্থায় তার মানে ওরা কি বলতে চাইছেন যে আমার সওয়ালটাই আর অন্য কারো সওয়াল নয়? ওরা বলতে চাইছেন যে আমার সওয়ালটাই বিচারপতি গ্রহণ করে নিলেন একবার চোখ বুঝে, তারা বিচার করলেন না। আসলে যখনই এই সব প্রচার হয় তখন তারা প্রকৃতপক্ষে কিন্তু তাদের পক্ষের যারা আছেন তাদের দুর্বলতাই প্রকাশ করে দিচ্ছেন। সওয়াল তো আমি একা করিনি, সওয়াল তো সবাই করেছেন, তার ভিত্তিতে বিচারপতিরা বিচার করেছেন। আর বিচারপতিরা তো কোনো পক্ষের হয়ে বিচার করেননি। এমন কথা তো বলতে পারবেন না যে বিচারপতি যারা বিচার করেছেন তাদের নাতি নাতনি, ভাইপো ভাইজি তারা টেট পরীক্ষায় চাকরি পেয়েছে। কোথাও কি আপনার মনে হচ্ছে সুপ্রিম কোর্টে যখন রাজ্য সওয়াল করলেন, আপনি ওদের সওয়ালে একটু চমকে গেছেন? কারণ ওরা ক্যাবিনেটটাকে বাঁচানো। একদম চমকাইনি, আমি জানি তো এই মামলা তো বহুদিন থেকে সুপ্রিম কোর্টে হয়েছে। ওরা সবসময় বিভ্রান্ত করার চেষ্টা করে যাতে এই দুর্নীতিমূলক চাকরিটা বহাল থাকুক। সততার সঙ্গে দাঁড়িয়ে বহু রাজ্যে ইতিপূর্বে ঘটনা ঘটেছে যখন নাকি প্রশাসনিক স্তরে দুর্নীতি হয়েছে, রাজ্য সরকার সেগুলো বাতিল করেছে। আমাদের রাজ্যে রাজ্য সরকার নিজেই লালন পালন করছেন। তাহলে এত পয়সা খরচ করে সুপ্রিম কোর্ট যাবেন কেন? রাজ্য সরকার, তুমি তো সবার উপরে। প্রথম দিন যখন দুর্নীতির লক্ষণ দেখা গেল, তো রাজ্য সরকারের উচিত ছিল আমি সব বাতিল করে দিচ্ছি। সেটাই তো রাজ্য সরকারের ভূমিকা, তাতেই তো তাদের সততার প্রকাশ পেত। তাতে তারা করেননি। তারা কি করেছে? মারাত্মক। তারা ওই দুর্নীতিগ্রস্ত চাকরি প্রাপকদের চাকরি বাঁচাবার জন্য সরকারি কোষাগার থেকে অতিরিক্ত টাকা খরচা করে তারা কিছু অতিরিক্ত পদ তৈরি করলেন, যা আইনত করা যায় না, সেটা আইনের ব্যাপার। তা এই প্রক্রিয়াটাই তো দুর্নীতিমূলক, এবং সেই জন্য ডিভিশন বেঞ্চ ঠিকই বলেছেন যেটাও সিবিআই তদন্ত হওয়া দরকার। কিন্তু এইটা বাঁচানোর জন্য পার্টিকুলারলি সুপ্রিম কোর্টে সওয়াল হলো, মানে যোগ্য অযোগ্যের ভেদাভেদ নিয়ে সওয়াল হলো। সরকার তো চেয়েছে তার মন্ত্রীদের বাঁচাবার জন্য। সব আপনারা লাইভ স্ট্রিমিং হয়, আমার তো বলার দরকার নেই, লাইভ স্ট্রিমিং এ দেখতে পাবেন সেখানে তার কি সওয়াল করেছেন, কারা সওয়াল করেছেন, কেন সওয়াল করেছেন।
কুণাল ঘোষের একটু প্রসঙ্গে আসি। কুণাল ঘোষ কালকে যে সাক্ষাৎকারে বলেছেন, এই মন্ত্রিসভায় এমন একজন আছেন যিনি মন্ত্রী প্রভাবশালী, যিনি চাকরি দুর্নীতির সঙ্গে সরাসরি জড়িত, টাকা নিয়েছেন। ফলে কুণাল ঘোষ অনেক কিছু জানেন। ঠিকই বলেছে, এটা মমতার কথাই। মমতা মুখে বলছে মমতা আমার দিদি, মমতাকে বেন্নাম করে ঘুম থেকে উঠি, কিন্তু মমতাই তো যুক্ত এর সাথে। এবং আমি তো ধারাবাহিকভাবে বলে আসছি, শুধু আজকে আপনাকে ইন্টারভিউ তা না, আমি তো ধারাবাহিকভাবে ফ্রম ডে ওয়ান বলে আসছি যে এই সমস্ত কিছুর পেছনে মমতা যুক্ত। আপনার মনে হয় কুণাল ঘোষের কাছে যদি এত তথ্য থাকে, সিবিআই ডেকে জিজ্ঞাসাবাদ করা উচিত? হ্যাঁ, সেটা উচিত। সিবিআই তো উচিত কুণালকে হেফাজতে নেওয়া, যে তোমার কাছে তুমি জানো কোন মন্ত্রী আছে, কোন শান্তি আছে, কারা আছে বলো, কিন্তু সিবিআই তা করবে না। আমি আরো একটা কথা দেখবেন ধারাবাহিক বলি, যে মোটা ভাই, মোদি ভাই, দিদি ভাই, তাদের যে আন্ডারস্ট্যান্ডিং লেভেল, যে লেভেলটা কন্ট্রোল হয় ফ্রম নাগপুর, সেখানে এই রাজ্যের বিজেপি নেতারা, তৃণমূল নেতারা ধারে কাছে নেই, তারা ঢুকতে পারেন না। সুতরাং সব সময় দেখবেন, যাই হোক না কেন, এই যে বিক্ষোভ টিক্ষোভ দেখছেন, ঘুরে ফিরে সবার পেছনে একটা অত্যন্ত সুপরিকল্পনা আছে। সুপরিকল্পনা আছে, মানুষকে আবার দুদিন বাদে চলে আসবে কুণাল, এসে বলবে আমি যা বলেছিলাম ভুল বলেছিলাম, আমাকে ভুল বোঝানো হয়েছিল ইত্যাদি, আবার মানুষকে কনফিউজ করার চেষ্টা করবে। কেন, কুণালের বক্তব্যে দেখবেন দুটো লিওয়ে আছে, আমার নেত্রী মমতা দিদি আর সেনাপতি অভিষেক, মানে দুই বড়চর আমার নেতা। তাও আমি তৃণমূলের সাধারণ কর্মী হিসেবে কাজ করব। আসলে এগুলো ওরা ওদের কর্মীদের রিভ্যাম্প করার জন্য এইসব করার কিছু না। কল্যাণ ব্যানার্জি বলেছেন সুপ্রিম কোর্টে গেলে পুরো বিষয়টা 5 মিনিটের স্টে হতে পারে। কারো ব্যক্তিগত কি মতামত, তার উপর আমি কোনো মত দিই না। সেটা ঠিক, মত দেন না, কিন্তু কোথাও গিয়ে এইটা একটা ইগোর লড়াই কি কোথাও হয়ে যাচ্ছে? ইগো না, ইগো কি, কে কি বলবে না, মানে বলছেন যে অর্ডারটা দিয়েছে হাইকোর্ট, সুপ্রিম কোর্টে গেলে 5 মিনিটের স্টে, যদিও পাওয়া গেল না সুপ্রিম কোর্ট স্টেটা। কত লোকে কত কিছু বলে, সে তো সকালের সময় তো আমার নাম করি আদালতে ডিভিশন বেঞ্চে বলা হয়েছিল, এটা কি বিকাশের কোর্ট হয়ে গেল? কি করা যাবে, কিছু করার নেই। আলটিমেটলি দুর্নীতির মামলাটা কোথাও গিয়ে ব্যক্তিগত বিকাশ রঞ্জন ভট্টাচার্যের লড়াই হয়ে গেল কি মনে হয়? ওরা তাই চাইছে, ওরা তাই চাইছে। আপনারও তো হয়ে গেছে কোথাও গিয়ে, আপনার মনে হয়? আমি মামলা জেতার পরে আচরণ সোশ্যাল নেটওয়ার্ক থেকে শুরু করে কেন্দ্রবিন্দু, সেটা হবে কেন, মামলা জেতাটা হচ্ছে একটা বড় রাজনৈতিক জয়। কেন, তৃণমূলের রাজনীতিটা হচ্ছে কিন্তু এই করাপশনকে টিকিয়ে রাখা এবং করাপশনকে ছড়িয়ে দেওয়া। আমার কাছে লড়াইটা হচ্ছে এই করাপশনের বিরুদ্ধে। দেখতে পাবেন আজকেই মামলা ছিল এই পাহাড়ের নিয়োগ দুর্নীতির, সেটাও সুপ্রিম কোর্টে ওরা গেছে, স্টে নিয়েছে। আজকে বিচারপতিও হাসছেন যে তোমরা নিজেরা যে তদন্ত চালু করেছো, সেই তদন্তকে তোমরা স্টে নিচ্ছ, ব্যাপারটা কি? অর্থাৎ ওরা যেন তেন প্রকারেণ ওদের সমস্ত দুর্নীতি তদন্ত যেন না হয়। প্রথমত সিবিআই তদন্ত আটকাবার জন্য একটা এফআইআর করা হলো রাজ্য সরকার পক্ষ থেকে তড়িঘড়ি করে। তারপরে সিবিআই কে সিঙ্গেল জাজ বললেন যে তুমি প্রাথমিকভাবে একটা অনুসন্ধান করো, তদন্ত না। তার বিরুদ্ধে ডিভিশন বেঞ্চ গেলেন, ডিভিশন বেঞ্চ হারিয়ে দিলেন। তার বিরুদ্ধে সুপ্রিম কোর্ট গেলেন, সুপ্রিম কোর্ট থেকে ওরা সব তদন্ত স্টে নিয়ে নিল। তো নিজের করা তদন্ত নিজে স্টে নিচ্ছে, আর ওদের তো জনগণের পয়সা, সকাল বিকাল সুপ্রিম কোর্ট যাওয়া যায়। আজকে আমি আদালতকে তো বললাম যে আমরা তো মানি পাওয়ারের কাছে হেরে যাচ্ছি। কেন, এই মামলা করার জন্য তো বলতে খারাপ লাগে, নিজের পকেটে বসে যাচ্ছে, তো সে তো করতে হচ্ছে। আবেগতাড়িত হয়ে যাচ্ছেন, এটা একটা নীতির লড়াই। এই নীতির লড়াই হবে। আমরা তো মান্নান যখন নিজের পকেট পয়সা খরচ করে আমাকে নিয়ে গেল সারদা মামলা করার জন্য, নারদা মামলা করার জন্য, প্র্যাকটিক্যালি তো মান্নান নিজে একাল পয়সা খরচা করেছে, আমরা তো টুকটাক কিছু না। তো সেটা লড়াই হয়েছে কেন? এটা নীতিগত বোধ থেকে। ওরা ওদের সুবিধা কি, ওদের জনগণের সরকারের জনগণের পকেট মারায় সরকারের টাকা। কিন্তু এক্ষেত্রে আপনার নিজের দলেরই সংগঠন বা নিজের দলের একাধিক লোকই বলছে চাকরি যেন না যায় যোগ্যদের, সে তো সবাই চাইবে। আপনি একটা দোদুল্যমানতার পরিস্থিতির মধ্যে পড়ে গেছেন। আমি যেটা অন্যায় হয়েছে, যেটা দুর্নীতি হয়েছে, সেটাকে সংশোধন করতেই হবে। এই সংশোধন করতে গিয়ে যদি দেখি যে আমার নিজস্ব কিছু লোক আমার বিরুদ্ধে আছে, তাতে আমি আদৌ বিচলিত নই। অবশ্যই পরিষ্কার, আনকাট, ভিনটেজ বিকাশ রঞ্জন ভট্টাচার্য সরাসরি বললেন নিজের দলের লোক যদি তার বিরুদ্ধে চরণ করেন তিনি বিচলিত নন। ন্যায়ের প্রতি, নীতির প্রতি এবং সব থেকে বড় কথা হলো সত্যের জন্য আদালতে তিনি যে এমন লড়াই করেছেন,
ভবিষ্যতেও করবেন। আর কুণাল ঘোষ যখন এত কিছু জানেন, সিবিআই যেন তাকে হেফাজতে নিয়ে আসল তথ্য অবিলম্বে জিজ্ঞাসা করেন, বললেন আইনজীবী সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য। স্যার অসংখ্য ধন্যবাদ। আপনাদেরও কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন। অনেক প্রশ্ন আপনাদের ছিল, আমাদের এত হোয়াটসঅ্যাপ এসে বিকাশ বাবু কি বলছেন। আশা করি আপনাদের প্রশ্ন আমি করতে পেরেছি। কমেন্টে জানাবেন যদি আর কোনো আপনাদের এই রিলেটেড প্রশ্ন থাকে। ধন্যবাদ সকলকে।